এই রাস্তাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সিগন্যাল, মানুষ পারাপার হওয়ার জায়গা, সাইকেল যাইবে পাশ দিয়ে, কতগুলা রাস্তা। এই জায়গাটা সবচেয়ে বেশি বিপজ্জনক। মাঝে মাঝে তো যারা একটু এই টাইপের, মানে এই যে ক্যাবটা, এটার দাম দেখতে পাইতেছেন কত দাম, এই যে প্রায় 26 ইউরো। হ্যাঁ, কইতে গেলে 3.5 থেকে 4,000 টাকা, নাকি 3,500 টাকা, 5,500 টাকা দাম আইতে পারে। যে পরিমাণে ক্যাবগুলো সস্তা, আমার মনে হয় যারা ক্যাব ভক্ত আছেন হ্যাঁ মনে হয় বস্তা ভরে লইয়ে যাবে। আমি নিজে ওই ক্যাবগুলোর সব বস্তা ভরে লইয়ে যেতাম, খালি টেরা গালায় ফোনটা ধরেন, তার নিচে দেখছেন কি অবস্থা, কাল কুমির গাল্লান খাসকাটা বানাই না। আরে আল্লাহ রে, মানে এই যেই মাটির চাপ দেবেন পিরিন্ট হয়ে থাকবে। হ্যাঁ, তার জিগাইলাম যে কোনটার দাম কেমন বা কত করে কেজি। এগুলোর এক পিসের দাম হয়েছে 5.90 ইউরো বা দিলাম। রে এটার মধ্যে যদি সস ব্যবহার করতো রে, তাহলে খাইতে সেরকম লাগতো। এমনি মুরগির বহের মাংসটা একটু কেমন জানি শক্ত শক্ত গলা দিয়ে নামতেছে না। আসসালামু আলাইকুম, ইতালি থেকে শেখ নীলা, এন্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছে। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে গেছিলাম আমাদের বাসার তো অনেক দূরের একটা জায়গায়। যাওয়ার পরে দেখি কি মানে ওয়ালে লাগে কতটি কি জানি লাগে রয়েছে। ওরে বাইরে ভাই কি এক প্রকার পোকের লাহান জানি, দেখে তো ডরের চোটে নাই। আমি তো আমার গাও শরীর চেক করতে করতে শেষ। আমার ওইগুলো দেখলে পুরো শরীরে পশম খারাই যায়, কইতে গেলে মাথার বেরেন যায় আউলাইয়ে। এরপর শরীর সব চেক করতেছি, কোনো অনেক কিছু লাগে ঠিক রয়েছে, গাড়ি পশম গেলে খারাই যায় কইতে গেলে। একটু আগে আমি আসলে ওই ঘাসের মধ্যে নামছিলাম, কারণ অনেক আগে বাবা এই ফ্যাক্টরির পাশে, অর্থাৎ বাবা যেহেতু এই ফ্যাক্টরিতে চাকরি করে, সো ওই ফ্যাক্টরির পাশে কিছু গাছ লাগাইছিল, বাংলা গাছ। সো ওই গাছগুলো দেখতে গিয়েছিলাম, উঠতেই দেখি কেউ ওই লাগে কতটি পোক লাগিয়ে রয়েছে। এরপর ছোটো ভাই ডাকে ডেকে দেয় দিয়েছে, নিজেই দেখছি, দেখে খুবই ভয়ঙ্কর লাগতেছে। এতক্ষণ যদি জানতাম যে এখানে এই ধরনের জিনিসগুলো এখানে আছে, তাহলে মনে হয় এই জায়গায় নামতামই না, দৌড়ে অন্যদিকে যাইতাম। আমি বুঝলাম না এই জিনিসগুলো কি। এতকাল এখানে আইলাম, ঘুরলাম, দেখলাম, জায়গাটা আমাকে চেনা পরিচিতই। প্রায় সময় এই জায়গায় হয়, অনেক সময় কাবাব খাইতে হয়, বিভিন্ন রকমের আয়োজন অনুষ্ঠান করলে দৌড়ে এখানে হয়। সো দর্শক, ইতালিতে কিন্তু আলহামদুলিল্লাহ গাড়ি কিনছি কয়েকদিন আগেই। সো এই চ্যানেলে খুব বেশি একটা ভিডিও দিতে পারিনি। অন্য একটা চ্যানেল আছে আমার মেইন চ্যানেল, দুই ভাই, ওইটার মধ্যে আমি সমস্ত রকমের ভিডিও কোন জায়গায় কিনছি না কিনছি, ইন্স্যুরেন্সের ব্যাপারটা আবার সমস্ত কিছু কইছি, কিন্তু এটার মধ্যে খুব বেশি একটা ভিডিও দিতে পারিনি, কারণ এটা আমার সেকেন্ড চ্যানেল। দর্শক, এই জায়গার পরিস্থিতি দেখে আমি আর এই জায়গায় থাকতে পারলাম না। আমি এখন আরেকদিকে যাবো গিয়ে। আমি না খালি পুরো পরিবারে, আম্মু আছে, বাবা আছে, ছোট ভাই আছে। এরপরে ছোট ভাইয়ের সিট বেল্ট দিতে একটু সাহায্য করতে আছি, কারণ সিট বেল্টের যে একটা ফুটা আছে, ফুটাটার মধ্যে ঢুকানটা খুবই কষ্ট হয়ে যায়। একা একা আসলে ঢুকাইতে গেলে অনেক সময় সিট বেল্ট আবার পিছনের দিকে ঘুরে যায়, গিয়ে আবার টানাটানি করতে যেত ঝামেলা। এরপর ছোট ভাইয়ের হেল্প করলাম। এরপর আস্তে করে গাড়িটা রেস্টার্ট করতে আসি। এবার যাইতে আসি কোন দিকে আসলে নিজেও জানি না, যাবো কয়েকটা মার্কেটে, যেহেতু আজকে বিকালবেলা প্রচুর পরিমাণে মেঘলা। এরপরে বেশ ভালো বৃষ্টিও হয়েছে, এদিকে ভাবলাম যে আজকে রাস্তাঘাটে খুব বেশি একটা সময় থাকতে পারবো না, যে এতক্ষণ ঘুরমু এতক্ষণ আসলে মার্কেটের মধ্যেই ঘুরমু। এরপরে মহান আল্লাহর নাম নিয়ে আস্তে আস্তে করে রওনা করে দিলাম। আসলে এই জায়গাটা আমার কাছে খুব বেশি পছন্দের, আগে হইতেই পছন্দের, কারণ আমরা যে শহরে থাকি ওই জায়গা আসলে বাড়ি গাড়ি মানুষজনের চাপাচাপি কইতে গেলে নাহের বাতাস হয়ে যায়, মানে মাইসে যদি পাশে থাকে জনমের পরিমাণে ভিড়, এরকম কিছু বুঝাইতে আসি। এদিকে ভাবলাম যে না, এত ভিড় বাট্টার মধ্যে আর থাকবো না, আমরা বরং এমন একটা এলাকায় যাবো নিরিবিলি, যাতে ওই জায়গাতে একটু ঘুরে আইতে পারি। তো এইসব এলাকায় আমাদের মাসে কইতে গেলে কয়েকবারই আওয়া হয়, 2-1বারের মতন আওয়া। আগে যে কাবার করে আইসি প্রত্যেকবার আসলে কাবাবের একটা করে আয়োজন রাখছি, মানে কাবাব পুরে খাইছি, সময় কাটাইছি। কিন্তু আজকে একটু গাড়ি নিয়ে ঘুরলাম, দেখলাম দুনিয়াদারি। এরপরে যে পরিস্থিতি দেখছি ওই জায়গায় কতটি পোকের লানো বাবা, ওই দেওয়ার পর আর থাকতে পারলাম না। দর্শক, এখন আমরা যাইতে আছি ইতালির গ্লোবো নামের একটা মার্কেট আছে, বড় মার্কেট, যে জায়গায় পোশাক আশাক জামা কাপড় জোতা হইতে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায়। আমরা এখন হেই দিকে যাইতে আছি, কারণ বাবা একজোড়া জোতা কিনছিল অনেক আগে, কইতে গেলে 15-20 দিনের মতন হয়েছে আর কি। সো সেই জোতা জোড়ার পাল্টাইতেই মূলত আমরা যাইতে আছি সেই মার্কেটের দিকে। সো যাওয়ার পর দেখি যে মার্কেট কী অবস্থা, খোলা না বন্ধ, কারণ এইসব দেশের যে নিয়ম কানুন, শনিবার রবিবার মার্কেট এই টাইমে খোলে না, ওই টাইমে খোলে, ওই টাইমে খোলে না, বিভিন্ন রকমের যাই ঝামেলা আর কি। তো যাওয়ার পর দেখি যে কোন সময় খোলে না খোলে। আসলে ইতালির রাস্তাগুলোতে গাড়ি চালাইতে এত পরিমাণে শান্তি, কোনো রকমের মানে কোনো হর্ন নাই। তারপরে ওই যে আলাদা যে ধরনের গাড়িগুলো থাকে, আমাদের দেশে রিক্সা বলেন, ভ্যান বলেন, ওই ক্যাটাগরির যেহেতু এইসব দেশের কোনো কিছু নাই, এইটা হচ্ছে এইসব দেশের মেইন একটা জিনিস। তারপরে বাসালারা কোনো সময় করে না, কি করে, চ্যালেঞ্জ লয় না যে কার আগে কেটা যাবে, কার আগে কেটা যাবে, কার আগে কেটা যাবে। সো একদম ধীরে সুস্থ সবার গতিমতো চলতেছে। অ্যাক্সিডেন্ট হয় না এইসব দেশে, হ্যাঁ কম না, এইসব দেশে হয়, কিন্তু এইসব দেশের দুর্ঘটনা হওয়ার সংখ্যাটা খুবই কম হয়। আমাদের দেশে যেমন মোড়ে গেলে খালি টাক খায়, কিন্তু এইসব দেশে খুব বেশি একটা হয় না। আবার যদি হয় অল্লাহানি হয়, কারা এই ধরনের দুর্ঘটনা করে, যারা রাস্তা নেমে তাড়াহুড়া, তারপরে দেখা গেল লাল সিগন্যাল দিছে, টান দিছে আরেকটা লাগাই, এরকম কাহিনী হয়। এমনিতে যদি সবাই আইন কানুন মানিয়ে চলে, এইসব দেশে দুর্ঘটনা খুবই কম দেখা যায়। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে শান্তি মতন ইতালির রাস্তায় গাড়িগুলো চালাইতে পারি, কোনো রকমের দুর্ঘটনা, কোনো রকমের ভয়ানক জীবনে জানি সম্মুখীন না হয়। দর্শক, আমরা এখন মেইন রোডের মধ্যে উঠে গেছি। মেইন রোড বলতে এতক্ষণ যেই রাস্তাগুলোর মধ্যে আসছিলাম ওই রাস্তায় সিগন্যালের পরিমাণ খুবই কম আসছিল, কিন্তু এখন যেই রাস্তাটার মধ্যে আসি এই রাস্তাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সিগন্যাল, মানুষ পারাপার হওয়ার জায়গা, সাইকেল যাইবে পাশ দিয়ে, হুন্ডা ওভারটেক করে যাবে। সো এই ধরনের রাস্তাগুলোর মধ্যে একটু মনোযোগটা বাড়াই দিতে হইবে। তা আমরা এখন এই জায়গাটা সোজা যাইয়ে, এরপরে বিশাল একটা চৌরাস্তা আছে। চৌরাস্তা বলতে অনেকগুলো রাস্তার মোড়, মনে হয় 5-7টা রাস্তার মোড়, জানি না যে গাড়ির ভিতরে তো কত
যতটুকু ভিডিও করে দেখাইতে পারি। তবে বিশাল একটা এর মতন আছে চৌরাস্তা বা 5-7টা রাস্তার মুখ একখানে জমা হয়, ওই রাস্তা দিয়ে টুরিস্ট এলাকার মধ্যে হাঁটিয়ে যাবো এককালে সাগরের পাড় দিয়ে পাড়তে তারপরে আমরা সেই মার্কেটের উদ্দেশ্যে যাবো। মার্কেট বলতে যাই মার্কেট আর কি বাবা জোতা ফালাইতে যাবে সেইটার উদ্দেশ্যেই যাইতে আছি এখন। ওইটার পরে কমে যাম হেয়ার করতে আগে যাই ওই দিকে, তারপর জোতা টোতা সমস্ত কিছু চেঞ্জ করি, তারপর বাবা পছন্দ করুক মার্কেটের ভিতরে দৃশ্যগুলো দেখাই, তারপরে কোন দিকে যাবো এইটা পরে বিবেচনা করা হয়। দর্শক আমার এই চ্যানেলে খুব বেশি একটা ভিডিও দেওয়া হয় না, তা যারা আমাকে এই ভিডিওগুলো দেখতে চান বা ইতালির জীবন কাহিনী, ইতালির বিভিন্ন রকমের কাহিনী, ইতালির দৃশ্য, ইতালির ভিডিও যদি দেখতে চান, তাহলে আমার মেইন চ্যানেল দুই ভাই, ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ওই চ্যানেলের মধ্যে সবচেয়ে বেশি ভিডিও দেওয়া হয়। এই চ্যানেলে সপ্তাহে খুব কমই দেওয়া হয় কইতে গেলে, মানে দুইটা চ্যানেল আসলে এক লাগায় চালানো সম্ভব হয় না। মূলত আমার এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটা ইউটিউব নিয়ে গেছিলো প্রায় 5-7 মাস পরে ইউটিউব আমার এই চ্যানেলটা ব্যাক দেয়। সো এই 5-7 মাস তো আর বইয়ে থাকবো না, বা ভিডিও যা করার ইচ্ছা তার বইয়ে থাকবো না, আমি অন্য একটা চ্যানেল খুলি। সো ওই চ্যানেলে আমার সবচেয়ে বেশি দর্শক আমরা কিন্তু এই চৌরাস্তায় আইয়ে পড়ছি, চৌরাস্তা না ওই কি আর চৌরাস্তা, 5-7টা রাস্তার মোড়ে কি কয় 5-7 রাস্তা, যাই হোক দর্শক আমরা কিন্তু হেনে কিন্তু আইয়ে পড়ছি। এই জানেন কতগুলা রাস্তা, এই জায়গাটা সবচেয়ে বেশি বিপজ্জনক। মাঝে মাঝে তো যারা একটু এই টাইপের, মানে কি কমো, যারা একটু তেজি টাইপের বা রাস্তাঘাটের আইন কানুন খুব বেশি একটা পছন্দ করে না, আইয়া তো মাঝে মাঝে সিগন্যাল মিগন্যাল উড়াই দেয় কইতে গেলে। প্রায় সময় এই জায়গায় আইলে দেয় সিগন্যাল বেহা হয়ে রয়েছে, কি ব্যাপারটা কি, পরে চাই দেয় যে নিচে ভাঙ্গাচুরা পড়ে রয়েছে, মানে হইতে আছে এই জায়গায় অ্যাক্সিডেন্ট কিছুক্ষণ আগে হয়েছিল। যাই হোক দর্শক এই চ্যানেলটা তো প্রায় সময় ভিডিও দেওয়া হইবে, ভিডিও তো দিব না বা একেবারে যে কাজ বাদ দিয়ে দিয়েছি কাহিনীটি এরকম না, খুব কম দেওয়া হয়। কিন্তু আমার মেইন চ্যানেলের নাম হচ্ছে দুই ভাই, ওই চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, ওইটার মধ্যে সবচেয়ে বেশি ভিডিও দেওয়া হয়। আগে সাইকেলের মধ্যে যে ধরনের দৃশ্যগুলো দেখাইতে পারতাম, এখন গাড়ির মধ্যে কিন্তু ওইরকম ভাবে দৃশ্য দেখাইতে পারি না, বা গাড়ির মধ্যে দৃশ্যগুলো দেখাইলে মনে হয় যেন কোন এলাকায় জানি আই পড়ছি। এতদিন সাইকেল দিয়ে যখন ভিডিওগুলো করতাম বা সাইকেল দিয়ে যখন দৃশ্যগুলো দেখাইতাম, ইতালির ভিডিওগুলো করতাম, ওই মুহূর্তে মনে হইতো যেন সব সিন আছে না, চারিদিকের দৃশ্যগুলো যেন কোথায় দেখছি। কিন্তু এখন আসলে যখন গাড়ির মধ্যে বই বা গাড়ির সিটের মধ্যে বই, এই রাস্তাঘাটগুলো আমি নিজেই আসলে চিনি না যে আমি আসলে কই আই পড়ছি, মানুষের সিনেমা কেমনে। তো কোন দৃশ্যগুলো সবচেয়ে বেশি ভালো লাগছে, সাইকেলের তো ইতালির ভিডিও নাকি গাড়ি থেকে ইতালির ভিডিও, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে বলবেন না। দর্শক আমরা এখন প্রায় সাগরের পাড়ে আইয়ে পড়ছি বা টুরিস্ট এলাকার মধ্যে কিন্তু হাইন্দে গেছি, আর এই জায়গার সর্বোচ্চ গতি হয়েছে 30, এর উপর কিন্তু কোনো বিলেই উড়ান যাইবে না উড়ান যাইবে না বলতে কাহিনীটা ঠিক এরকম না, উড়ান যাইবে, তবে এই জায়গা সবচেয়ে বিপজ্জনক হয়ে যাবে যদি 30 গতির উপরে চালাই, কারণ কতক্ষণ পরপরই মানুষ পারাপার হওয়ার জায়গা, তারপরে সাইকেল পার্কিং করা থাকে, সাইকেল লইয়ে মানুষ পারাপার হয়, তারপরে কইতে গেলে পোলাপান দৌড়াইয়া রাস্তার মধ্যে নামিয়ে যেতে পারে। এই কারণেই আসলে এই জায়গার গতিটা সর্বোচ্চ 30। এই জায়গায় যতগুলো সিগন্যাল দেখতে পারবেন সর্বোচ্চ গতিসীমার প্রত্যেকটা জায়গায় 30 করিলা, দরকার নেই আমাকে 30 উপরে ওঠার, কারণ টুরিস্ট এলাকা হয়েছে এমন একটা এলাকা, টুরিস্ট জায়গা হয়েছে এমন একটা জায়গা, এই জায়গা খালি দেখমু ঘুরমু, কারণ এই জায়গাটা বানাইছে টুরিস্টদের জন্য। এখানে বিভিন্ন মানুষ আইবে, বিভিন্ন মানুষ দেখবে, নাচবে, গাইবে, যদিও এই দিনগুলোতে খুব একটা বেশি দেখার নাই, জাস্ট সাগরের পানি দেখতে পারবেন, সুন্দর দৃশ্য দেখতে পারবেন। কিন্তু বিদেশি মানুষ আইয়া যে ধরনের কাহিনীগুলো করে, ওই কাহিনী কিন্তু সামনে আইতে আছে, ওই সুন্দর দৃশ্য কিন্তু সামনে আইতে আছে। দর্শক ওই ধরনের ভিডিওগুলো যদি মিস না করতে চান, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী ওই দিনের ভিডিওগুলো দেখার জন্য। দর্শক আমরা এককালে সাগরের পারে খুব কাছাকাছি আই পড়ছি, এখানে যাওয়ার পরে গোল চক্কর আছে একটা, মানে এককালে রিং এর মতন একটা আছে, ওইটা ঘুরে এখন যাবো ডাইনে, তারপর যাবো বামে যাওয়ার পর সোজা রাস্তাটা লইলেই আমরা একেবারে সাগরের পারে যাবো। আর দর্শক আমি কিন্তু ড্রাইভিং লাইসেন্স পেয়েছি খুব বেশি দিন হয় না, কইতে গেলে 1 সপ্তাহ হয়েছে মনে হয় ড্রাইভিং লাইসেন্স। এর মধ্যে মহান আল্লাহ তাআলা আমার একটা গাড়ি গিফট করছে। দর্শক আমি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরে মনে হয় আধা ঘন্টা অপেক্ষা করিনি, আল্লাহর হুকুমে গাড়ি দেখতে গেছি গিয়া, পরদিন সকালবেলা আমরা গাড়ি একেবারে ক্লিয়ার করে হালাই। কিন্তু আমাদের ইন্স্যুরেন্সটা করতে একটু সময় লেগে গেছে, মানে ইন্স্যুরেন্স এক কোম্পানি এক রকমের দাম চায়। একটা কোম্পানি দ্বারা গেছে ইন্স্যুরেন্স করতে, হেরা যতটি ঠেক কইছে ইন্স্যুরেন্স খরচ, হ্যাঁ হনলে আমার গান ছুটিয়ে যায় কইতে গেলে, হেরা 4 লাখ 5 লাখ টাকা চায় 1 বছর ইন্স্যুরেন্স খরচ। এরপরে হ্যাঁ কথা কইলাম যে কমান যায় কেমনে, এরপরে এরা বিভিন্ন নিয়ম কানুনের কথা কইলো, ওই নিয়ম অনুযায়ী চললাম। এরপরে ইন্স্যুরেন্স খরচটা একটু কমছে, হ্যাঁ কইতে গেলে 1.5-2 লাখ টাকার কম না। এইসব দেশের সবচাইতে বেশি খরচ হয় ইন্স্যুরেন্স খরচ। আর আমি যেহেতু নতুন ড্রাইভিং লাইসেন্স পাইছি, যারা এইসব দেশে নতুন গাড়ি চালাবে, হ্যাঁ ইন্স্যুরেন্স খরচটা সবচাইতে বেশি হয়। দর্শক এরপর কিন্তু আমরা মার্কেটের সামনে আই বললাম, এই সেই বাবার জুতা, যে জুতা জোড়া কিনতে আমাকে কয়েক ঘন্টা পরিশ্রম গেছে। মানে মার্কেটের মধ্যে এত রকমের জুতা, এই জুতার মধ্যে এক জোড়া জোতা পছন্দ করা খুব কঠিন হইয়া যায়। এরপরে বাবা এই জোতা জোড়া কিনছিল, কিন্তু এখন আবার এই জোতা জোড়া চেঞ্জ করিয়া লাগবে। জানি না যে এখন নতুন জোতা কেনার লেগে আবার কয় ঘন্টা আমাদের পরিশ্রম করতে হয়। মার্কেটের সামনে গেলাম, যাওয়ার পর দেখি যে মার্কেটের মধ্যে বাতি সব বন্ধ, কোন সময় খুলবে না খুলবে হ্যাঁ কইতারি না। ওখানে লেখা 3:30টায় খুলবে, এখন দেখি 2-1 মিনিট দেরি হইলেও হইতে পারে। আমরা মনে করছিলাম মনে হয় মার্কেট আইয়ে মনে হয় খোলাবাম, কিন্তু আইয়ে যাবা শীতের মধ্যে বন্ধ পাবো, মার্কেটটা বাইরে যাবার কতক্ষণ খারাই থাকবো, এখন যাইয়ে যাবো গাড়ির মধ্যে বই থাকবো, দরকার নেই। আমরা বরং মার্কেটের চারিদিকে যে জিনিসগুলো আছে ওইগুলোর একটু ঘুরিয়ে দেই। এটার মধ্যে ঢোকার পরে বাবা একজোড়া জুতাই কিনবে, আরো বিভিন্ন রকমের জিনিস দেখবে, যদি কিছু পছন্দ হয়। সামনে আবার দেশে যাইতে আছে নাকি জানি না যে কি করে না করে। এই জায়গায় অনেক ক্যাটাগরি জুতা আছে, যদিও এই ক্যাটাগরি জুতা বাবা পছন্দ করে না। বাবা নর্মাল যে ধরনের জুতাগুলো আছে বা যে ধরনের কেসগুলো আছে, হুতামুতা পেঁচাই
হয় ওই কেসগুলো নাকি বেশি পছন্দ করে। আমার আবার এই চামড়ার জুতাগুলো সবচেয়ে বেশি পছন্দ। ইতালিতে যে পরিমাণে বরফ পড়ে থাকে পাহাড়গুলোতে, এই প্লাস্টিকগুলো দেখতে পাইতে আছেন, এই প্লাস্টিকগুলো কিন্তু পোলাপানের খেলনা প্লাস্টিক না, মানে ঘরে বই যে খেলবে এরকম কোনো জিনিস না। এইগুলো লইয়ে যায় পাহাড়ের উপরে তো এককালে এই ছাঁচড়াই নিচের দিকে নামে, ওই কাজে ওই জিনিসগুলো ব্যবহার হয়। এরপরে মার্কেটটা খুললো, প্রায় 10-15 মিনিট লাইন খারাই আসলাম, এরপর মার্কেটের ভিতরে ঢুকলাম। এরপর বাবা গেল জুতা দেখতে, কোন জুতা পছন্দ করবে না করবে। আমি বললাম ক্যাপ দেখতে, যদিও আমি ক্যাপ খুব একটা বেশি ব্যবহার করি না, কিন্তু তারপরেও মার্কেটের মধ্যে যাওয়ার পরে এত রকমের ক্যাপ দেখার পরে বইয়া থাকতে ইচ্ছা করে না, মন চায় যে দু একটা মাথার উপরে দিয়ে দেয়, কি যে পেঁচাই থুয়ে দেয় ক্যাপগুলোরে, মাথায় দিতেও পারি না ঠিক মতন। ওরে ক্যাপের কালেকশন রে, অভাব নেই। একটা ক্যাপের দামও খুব সস্তা, বাংলাদেশি টাকা কইতারেন 5 থেকে 7,000 টাকা দাম হইতারে একটা ক্যাপের দাম। তো দাম কম না বেশি একটু কমেন্ট করে জানাইতে বলবেন না। এই যে ক্যাপটা, এটার দাম দেখতে পাইতেছেন কত দাম, এই যে প্রায় 26 ইউরো। হ্যাঁ কইতে গেলে 3.5 থেকে 4,000 টাকা, নাকি 3,500-4,000 টাকা, 5,500 টাকা দাম আইতে পারে। যে পরিমাণে ক্যাপগুলো সস্তা, আমার মনে হয় যারা ক্যাপ ভক্ত আছেন হ্যাঁ মনে হয় বস্তা ভরে লইয়ে যাবে। আমি নিজে ওই ক্যাপগুলো সব বস্তা ভরে লইয়ে যেতাম, খালি টিরা গালায় ফোনটা ধরেন, এতগুলো ক্যাপ যদি বস্তা ভরি হ্যাঁ নিমুখিত করি। আসলে এইসব দেশের ক্যাপগুলোর দাম বিশ্বাস করেন, আমার যদি উল্টো করে যারা দেয় হ্যাঁ পরে মনে একটা ক্যাপের দাম বাই দিবে না। এখন যদি হ্যাঁ দুই একটা মনে করেন আমার গিফট করে যে তুমি যে মন চাই লইয়ে যাও, তোমার পছন্দ মতো লইয়ে যাও, একটা টাকা দেওয়া লাগবে না, তাহলে আমি রাজি। এছাড়া আমি আসলে কিছুই করতে পারবো না। আসলে আমি যখন ইতালিতে গাড়ি ট্রেনিং দিয়েছিলাম রাস্তায়, এই জোতাগুলো দিয়ে গাড়ি ট্রেনিং দিয়েছিলাম। এই জোতাগুলো সবচেয়ে বেস্ট জোতা। আমার আর এক জোড়া কিনতে হইবে, কারণ যে জোড়া ব্যবহার করছিলাম ওই জোড়া খুবই ইউজড হয়ে গেছে বা অনেক পুরানো হয়ে গেছে কইতে গেলে। সো এই যে জোতাগুলো দেখতে পাইতেছেন, এই জোতাগুলোর দামও কইতে গেলে কম, 15-20 হাজার টাকার মধ্যে এক জোড়া জোতা পাওয়া যায় না। দাম কম যায় না। ধরেন কিছু কিছু মানুষ আছে যারা বলে ডেইলি 500 কোটি 600 কোটি টাকা কামায়, হ্যাঁ পরে ল্যাম্বরগিনি ফেরারি লিয়ে চলাফেরা করে, হ্যাঁ কোথায় এই কম না। আমার মতো মানুষের ধরেন কয়েক মাস লাগিয়ে যাবে এক জোড়া জোতা কিনতে, কিন্তু যারা আসলে ইনকাম করে হ্যাঁ কোথায় তো কোনো ব্যাপার স্যাপার না। এই যে এক জোড়া জোতা, ওরে ভাই রে ভাই, জোতার ডিজাইন কি, মানে চারিদিক দেখলে ঠেয়ে জানি কি চাইয়ে যান নিচে কেমনে ডিজাইন করে জুতাগুলো বানান। আর এই সর্বনাশ, মানে কালারটা দেখতেই জানি সেরকম লাগে। ও আমার কালার লাগে মিলে গেছে এককালে, পোশাকের যা কালার আর জোতার যা কালার এককালে হোমান নিয়ে দুইটার। এই জোতাগুলো সবচেয়ে বেস্ট। দর্শক ওই দেন বাবা জোতা চয়েস করতে আছে, এখন জোতা চেঞ্জ করে মনে হয় ওই জোড়াই নেবে। তারপর এই জায়গায় আরো অনেক কালেকশন আছে। আসলে এই জোতাগুলোর যদি সব ধরে দেখাই বা এক জোড়া করে দেখাই, আমার পক্ষে সম্ভব না এই ভিডিও শেষ করার। ভিডিও করতে হবে লাইভ, সোজা কথা 12-24 ঘন্টা দেখাইতে হইবে এত পরিমাণ। এই যে আমি যেগুলো দেখতে পাচ্ছি আছেন, এগুলো দিয়ে আসলে জোতার পিছনে ফিক দিয়া তারপর আসলে জোতা পরা হয়। আর নয়তো জোতার পিছনের যে আছে খাপড়া চামড়া সবাই খালি উঠতে যাইতেছে। সো বাবা একের পর এক জোতা দেখতে আছে। তবে যে জোড়া প্রথম দেখেছিলাম সম্ভবত ওই জোড়াই নেবে। ছোট ভাই আমার লাগে বিভিন্ন রকমের কাহিনী করতে আছে মার্কেটে গিয়ে। এই দেখেন জোতার ডিজাইন কি এক একটার, আরে আল্লাহ রে, এক একটার কালার কি পুরা মানে রং ধনুর মতো দেখা যাইতেছে, বিভিন্ন কালারের মিশ্রণে এর এক জোড়া জোতা বানাই নিয়ে। এই জোতাগুলোর ওজন আসলে জনমের কম, ঠেজানি ফোম তুলা এরম। এই যে এটার দাম হচ্ছে 162 ইউরো। এটার দাম কইতে গেলে প্রায় 22,000 টাকা না এক জোড়া জোতা। এত পরিমাণে পাতলা, মনেই হয় না যে হাতের মধ্যে কিছু একটা নিছি। একটা কাগজের ওজন মনে হয় বেশি, এই জোতার ওজন সবচেয়ে কম। এই দেখেন এক একটা জোতার দাম কি পরিমাণ। তবে এগুলো মনে হয় মেয়েদের কালেকশন। কালার দেখে যায় বুঝলাম আর কি। মার্কেটের মধ্যে যতবারই আহি প্রত্যেকবারই এই ব্যাগটারে দেখি। আসলে এই ব্যাগটারে আমি অপেক্ষা রাখতে আছি, যখন আর কি দেশে যাবো তখন আসলে এই ব্যাগটারে নিয়ে যাবো, কারণ এটার মধ্যে অনেক রকমের জিনিসগুলো রাখা যাবে, ভিতরে একদম লাকেজের মতন। আমি অপেক্ষা, ও বাবা উপরে দেখে একাল ডরাইছি, ঠেজানি মানুষ খারাপ রয়েছে। যাই হোক দর্শক, এই ওই ধ্যান এই একাল ঠেজানি পশুর চামড়া দিয়ে তারপর এই ড্রেসগুলো বানাই নিয়ে এই ব্যাগটার রাখতে আছি মার্কেটের মধ্যে, যে যাওয়া পর্যন্ত জানি থাকে, দেশে যাই নিয়ে যাবো ওই পর্যন্ত যাতে থাকে। আগে যদি কিনে রাখি দিই তাই জিনিসটা পুরনো হয়ে যাবে না, মার্কেটে থাকলে জিনিসগুলো নতুন নতুন দেখা যায়। এরপরে দোতলায় আই বললাম, দোতলায় আওয়ার পরে এই জায়গায় সব হয়েছে ফ্যাশন, মানে সব ডিজিটাল কালেকশনই কম যায়, আধুনিক কালেকশন। নিচতলায় যেগুলো দেখছিলেন এগুলো আসলে স্পোর্টস, দৌড়ান নিয়ে দাবান নিয়ে তারপরে করেন নিয়ে। আর এইগুলো আছে এগুলো একটু ভিন্ন রকমের, যেমন এই এক জোড়া জোতা দেখতে পাইতেছেন, এইগুলো পরে ওই লাফান নিয়ে আঁকা ছবি আঁকা, কিন্তু মানে পাহাড় উপরে যাইয়া লাফাইবেন এগুলো পরে। আর এই আর যে এক জোড়া তলা না, এইটা আবার স্টিলের। এগুলো পরে মূলত এইসব দেশে আবার মানুষেরা কাজবাজ করে, ইলেকট্রিক কাজ বলেন, বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ বলেন। এই জুতাগুলো দেখতে খুবই সুন্দর দেয়, যারা আর কি মিল ফ্যাক্টরিতে কাজ করেন এগুলোকে বেস্ট। এই জুতাগুলো এক একটার দাম 40-50-60 ইউরো পর্যন্ত। এই যে এই এক জোড়া আছে সামনে একালে লোয়া লাগায়, কোনো রকমের গাড়ির নিচে দিলেও কিন্তু এই জুতা ব্যবহার করতে হয়। এবার কেউ আবার গাড়ির নিচে দিয়ে আবার টেস্ট করতে যাই না। এই যে এক জোড়া আছে, ও জোন এই জুতাগুলো, কারণ সামনের দ্বারা স্টিল লাগান না, জুতার নিচেও স্টিল দেওয়া, যাতে করে কোনো রকমের পুটটা লোয়া যাতে পার মধ্যে ঢুকতে না পারে। দর্শক আমি যখন রিসোর্টে চাকরি করছিলাম তখন আসলে আমার এই ধরনের জুতাগুলো দিয়েছিল, কিন্তু এই জুতা জোড়া আমি আসলে মার্কেটে পাই নাই, আমার ওই কোম্পানির জন্যই দিয়েছিল। কিন্তু এই জুতা জোড়া যদি পাইতাম তাহলে আমি নিশ্চিত এই জুতা ব্যবহার করতাম, কারণ এই জুতার যে ডিজাইনটা আছে, যে কালারটা আছে, সবচাইতে সুন্দর। এই ধরনের ফায়ার সার্ভিসের লোকেরা এই জুতাগুলো পরছে,
ইতালির প্রায় 80-90% জায়গাগুলোতেই আসলে এই ধরনের জুতাগুলো ব্যবহার হয়। কোনো রকমের ফ্যাক্টরি বলেন, তারপর টুরিস্ট এলাকা বলেন, তারপর অনেক চা কফি বারবার অনেক জায়গাতেই আসলে এই ধরনের জিনিসগুলো ব্যবহার করা হয়। সো এই জুতাটা নেক্সট টাইম যদি পাই তাহলে আসলে ব্যবহার করলেও করতে পারি। কি কালার, ও মাই গড, কালারটা কি সুন্দর। দাম হয়েছে প্রায় 85 ইউরো, যা বাংলাদেশ টাকায় বলতে পারেন প্রায় দাম আইতারে 6 থেকে 7 হাজার টাকার মতন। ছোটো ভাই যে লাঠিটা লই আড়াচলা করতে আছে, এটা কিন্তু কোনো রকমের অন্ধ মানুষই ব্যবহার করে না। এই লাঠিগুলো দিয়ে মূলত পাহাড়ে আড়াচলা করা হয়। বিভিন্ন জায়গায় ঘুরতে যান, এই একটা লাড়ি লয়ে যাবেন, ফিক দিয়ে ওরতারি নিয়ে এই করে এরপর উপরের দিকে ওঠে, তারপর বরফের পাহাড়ে যায়, বরফের পাহাড়ে উঠে লাফালাফি করে লাড়িগুলো নিয়ে। এইগুলো দিয়ে মূলত পাহাড় ভ্রমণ করা হয়, যাতে করে কোনো রকমের স্লিপ না খান বা পিছলা খাইয়ে পরিয়ে দেবেন ডর করে। এই জুতাগুলো পরিয়ে দেবেন, পরিয়ে দেওয়ার ভয় খুবই কম। না, পরিয়ে যাইবেন না কাইন্ডেটিক মনে হয় না এরকম, তবে পরিয়ে যাওয়ার জন্য আটকায়। মানে জোতার নিচে দেখছেন কি অবস্থায়, কাল কুমিরের গাল্লান খাসকাটা বানাই নিয়ে। আরে আল্লাহ রে, মানে এই যেই মাটির চাপ দেবেন পিরিন্ট হয়ে থাকবে, সোজা কথা। পিরিন্ট উড়াইতে পারবে না, কোনো জরবেন নিয়ে। দর্শক, এখন এই যে জোতা জোড়া, যেই জোড়া কইছিলাম যে নেক্সট টাইম যদি কর্মজীবনে ফেরত যাই তাহলে ওই জোতা জোড়া কিনবো। এই জোতা জোড়া একটু টেস্ট করে দেখবো যে পরতে আসলে কেমন আরাম, কেমন টেস্ট। আসলে এই জোতা কিন্তু সবসময় পরা যায় না, কারণ যে পরিমাণে ওজন, এই পায়ে ঠেয়ে জানি কি ওই আসামি যে হ্যান্ডকাপ লাগানো থাকে না, পায়ে ঠেয়ে কোনো কিছু লোয়া ঠোয়া দিয়ে ধুয়ে দিয়েছে। এত পরিমাণে জোতাগুলো ওজন খুব বেশি না যে একালে কাজ করতে অসুবিধা হয়, কাইন্ডেটিক এরকম না, কিন্তু বেশ ভালো ওজন আছে। নর্মাল এক জোড়া জোতা যদি এই হালকা ওজন মনে হয়, এটাই কয়েক গুণ বেশি ওজন মনে হইবে, কারণ সামনে ওটা একটা লোয়া লাগান নিয়ে, এরপরে নিচে আবার স্টিল লাগান নিয়ে, চারও দিক অনেক সময় আবার জুতার মধ্যে আগুন লাগবে না, এরকম অনেক রকমের ফাংশনও লাগানো থাকে। কিন্তু এরপর ছোট ভাই চাপসপ দিয়ে টেস্ট করতে আসে, এরপর কইলাম যে না ভাই এরকম করতে যাইও না, কারণ এরপর হাতে কিন্তু ব্যথা পাবো। ছোট ভাই মানে ব্যথা পাইছো, কারণ সামনে যে পরিমাণে শক্ত, এর উপরে যদি জোরে দেয়, হাত দিয়ে যদি চাপসপ দেয়, হাতেই ব্যথা পাইবে, জোতার কিছু ইবে না। জোতার কালারটা ছিল সবচেয়ে অসাধারণ। আমি জানি না যে কাদের কেমন লাগে, আমাদের অনেক সুন্দর লাগছে। এরপর দর্শক মার্কেটন বাইরে গেছিলাম, সর্বপ্রথম যেই জোতা জোড়া দেখাইছিলাম যে বাবা যেই জোতা জোড়া পড়তে আছে, ওই জোতা জোড়াই কিন্তু এরপর বাবা নিয়েছিল। বাবা টাকা পয়সা সবকিছু দিয়ে আইতে আছে, আমরা এখন গাড়িতে যাই বমু। কিন্তু বাইরেই দেখি যে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতে আছে, মানে বেশ ভালো একটা বৃষ্টি পড়ছে, আর বর্তমানে বৃষ্টি চলতেও আছে। এরপর দর্শক যাইতে আছে একটা ওয়াসি মার্কেট দিকে, ওয়াসি সুপার মার্কেট, ওই জায়গায় যাবো, কারণ জনমের পরিমাণে খিদা লাগছে। বিকালবেলা বাইরে আইছি, অনেক সময় হয়েছে, এখন যদি বিকালবেলার খানা দানা যদি একটু না খাই তাহলে আসলে হইবে না কোনো বিলে। যাই ওই জায়গা দেখি যে কি খাইতে লইতে পারি। দর্শক এই জায়গায় বিভিন্ন রকমের লোভনীয় খাওয়ান কিন্তু আমরা দেখতে পাইতে আছি। এখন পর্যন্ত জানি না যে কোনটা নিবো, তবে চিকেনটা নেওয়ার ইচ্ছা আছে। এই জায়গাতে ফুল একটা চিকেন নিলে মোটামুটি আমাকে পরিবারটা পুরোপুরি হয়ে যাবে কইতে গেলে। এরপর হ্যাঁ ওই জায়গাতে ডাক দিলাম, ডাক দেওয়ার পরে হ্যাঁ তার জিগাইলাম যে কোনটার দাম কেমন বা কত করে কেজি। এগুলোর এক পিসের দাম হয়েছে 5 ইউরো 90 সেন্ট, বা বলতে পারেন প্রায় 6 ইউরো। তো 6 ইউরোতে বাংলাদেশ টাকা কইতে গেলে 800 থেকে 1000 টাকার মতো, বা এর থেকে বেশিও হইতে পারে। এরপর ওই জায়গাতে আমাকে ফুল একটা চিকেন দিল। এরপর এই জায়গায় আরো অনেক রকমের খাওয়ান আছে, খিচুড়ির মতন দেখা যাইতেছে, কিন্তু এগুলো দেখতে যতটা সুন্দর, খাইতে কিন্তু খুব একটা বেশি স্বাদ না, কারণ ইতালিরা খুব বেশি একটা জাল ঠাল খায় না, তারপরে ওরা হলুদ মরিচ ব্যবহার করে না। সো এই কারণে স্বাদটা একটু অন্যরকম, বা ইউরোপ একটা ভাব আছে। কিন্তু যাই হোক, আমরা ওই জায়গাতে খালি চিকেনটা নিয়েছি। আর বাবা আবার এই মার্কেটের চিংড়ি মাছ অনেক বেশি পছন্দ করে। সো এই জায়গাতে বাবা 1 কেজি না জানো 2 কেজির মতো চিংড়ি মাছ নিয়েছে, ফ্রেশ চিংড়ি মাছ, একদম সকালবেলা সাগর তখন ধরে আনি মার্কেটের মধ্যে রাখে। এরপর এই যে লাল চিংড়িগুলো, এই জায়গায় লাল চিংড়ি নিয়েছে, দাম মনে হয় 21 ইউরো না জানি 22 ইউরো করে, 3-4 হাজার টাকার মতো মনে হয় চিংড়ি মাছের কেজি। এই যে চিংড়ি মাছের প্যাকেটটা একদম এমনভাবে প্যাকেট করছে, চিংড়ি মাছের যে কাটাগুলো আছে হাতে ঢোকার কোনো সম্ভাবনাই নাই। এরপরে মার্কেটন বাইরে আর বাসা পর্যন্ত যাওয়ার কোনো এনার্জি নাই। এই জায়গা বইয়াই এখন এই মুরগিটারে খুলতে হবে, মানে মুরগির যে প্যাকেটটা সেটা খুলবো এখন, দেখি যে ভিতরে আসলে কেমন। ও মাই গড, পুরো অন্যরকম ভাবে করা, মানে হাজান্যা গুছান্যা একালে পেঁচান্যা পোচান্যা। দর্শক এইসব দেশের এই কাবাবের লগে কোনো রকমের সালাদ দেয় না, কোনো রকমের সস দেয় না। সবচেয়ে খারাপ লাগে এই জিনিসটা, যে এত বড় একটা কাবাব, এটার মধ্যে একটু শসা, লেবু, টমেটো, কোনো রকমের সালাদ দিত, তাইলে মনে হয় জিনিসটা খাইতে আরো অনেক বেশি ভালো লাগতো। এরপরে সবাই আগে আমি বিসমিল্লাহ করতে আসি, আমার যে কি ভালো লাগতে আছে, কি যে একটা গেরান আইতে আছে এই কাবাবটার তনে, ও হোরে মোহে দিছি পরে অন্যরকম স্বাদ। বাবার ছোট ভাই আন পর্যন্ত মার্কেটের ভিতরে আছে। সো আমি আইয়াই শুরু করে দিলাম, রে এর মধ্যে যদি সস ব্যবহার করতো রে, তাইলে খাইতে সেরকম লাগতো। এমনি মুরগির বহের মাংসটা একটু কেমন জানি শক্ত গলা দিয়ে নামতেছে না, যদি একটু সসের ব্যবস্থা, সালাদের ব্যবস্থা হয়তো খাইয়ে আসলে বেশি মজা পাইতাম। দর্শক আজকের এই ভিডিও এই পর্যন্তই, দেখাবে পরবর্তী কোনো নতুন ভ্লগে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো স্থান। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওর মধ্যে যদি কোনো রকমের ভুল ত্রুটি করে তাই অবশ্যই ক্ষমা করে দেবেন। বাই বাই সবাইকে, আজকের মতো এখানেই।